হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো রেসিডেন্ট এভিল ফ্র্যাঞ্চাইজি এর পঞ্চম মুভি রেসিডেন্ট এভিল রেট্রিবিউশনকে নিয়ে। সিনেমাটা 2012 সালে রিলিজ পেলেও এতে দেখানো অ্যাকশন সিকোয়েন্স, ফাইটিং কোরিওগ্রাফি জাস্ট ওয়াও। আর অ্যালিসের উপর পুনরায় চালানো আর এক দফা এক্সপেরিমেন্টের সাথে আগের পর্বগুলোতে দেখানো ক্যারেক্টারগুলোর পুনর্মিলনই সিনেমাটার গল্পকে এক আলাদা মাত্রা দিয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলো ঘুরে আসা যাক টি ভাইরাস আর জম্বিদের স্বর্গরাজ্য থেকে। লেটস স্টার্ট। মুভির শুরুটা গতানুগতিক ধারার কিছুটা ভিন্ন আঙ্গিকে দেখানো হয়। মারদাঙ্গা অ্যাকশন সিকোয়েন্সের রিওয়াইন্ড। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম যে আর্কেডিয়া জাহাজে বন্দী হয়ে থাকা নিরীহ মানুষগুলোকে মুক্ত করেছে অ্যালিস এবং তার বন্ধুরা। এরপর রেডিও ব্রডকাস্টিংয়ের মাধ্যমে তারা পুনরায় অন্যান্য সার্ভাইভারদের উদ্দেশ্য করে একটা বার্তা পাঠিয়েছিল, যেটা দুর্ভাগ্যজনকভাবে আমব্রেলার সৈন্যবহরদের কান পর্যন্ত পৌঁছে যায়। আর মুহূর্তের মধ্যেই সেখানে জিল ভ্যালেন্টিনের নেতৃত্বে আমব্রেলার শত শত সশস্ত্র এয়ারক্রাফট হাজির হয়ে গিয়েছিল। ঘটনাগুলো রিওয়াইন্ড হওয়া শেষ হতেই অ্যালিসের মুখ থেকে রেসিডেন্ট এভিল সিরিজের প্রথম 4টা পর্বের কিছু ঝলক আর তার সারসংক্ষেপ জানা যায়। আমব্রেলা কর্পোরেশন তাদের নিজেদের স্বার্থে তৈরি করে টি ভাইরাস নামক এক ভয়ানক শক্তিশালী ভাইরাস। লোকচক্ষুর অন্তরালে থাকা হাইভ নামক সেই আন্ডারগ্রাউন্ড সিক্রেট ফ্যাসিলিটি থেকে একটা পর্যায়ে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। মুহূর্তের ভেতরেই সবাই একে একে ইনফেক্টেড হয়ে যায়। ফলে ভাইরাসের সংক্রমণে মানুষগুলো জীবন্ত লাশ বা জম্বিতে রূপ নেয়। সে সময় হাইভের সিকিউরিটির দায়িত্বে ছিল রেড কুইন নামক এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই। টি ভাইরাসের আউটব্রেকিং যাতে বহির্বিশ্বে না হতে পারে সেটার জন্যই রেড কুইন হাইভে পরবর্তীতে প্রবেশকৃত রেস্কিউ বাহিনীর উপরেও চড়াও হয়। অ্যালিস কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরতে পারলেও দুর্ভাগ্যক্রমে টি ভাইরাস শহরগুলোতে ছড়িয়ে পড়তে থাকে। আক্রান্তরা এক একটা আগ্রাসী জম্বিতে রূপ নিতে থাকলে একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেখতে দেখতে পুরো পৃথিবী জুড়ে মহামারী রূপে ছড়িয়ে পড়ে এই টি ভাইরাস। মানুষদেরকে জম্বি বানানোর পাশাপাশি নানা রকম মিউটেটেড হিংস্র জন্তু জানোয়ারেরও জন্ম হয় এই সময়। আমব্রেলা কর্পোরেশন এর পরও তাদের ভয়ানক এক্সপেরিমেন্ট কন্টিনিউ রাখে। অ্যালিস নিজেও এই এক্সপেরিমেন্টের শিকার হয়, কিন্তু অ্যালিসের শরীর খুব অদ্ভুতভাবে টি ভাইরাসের সাথে খাপ খাইয়ে নিয়েছিল, যার দরুন সে পেয়ে যায় নানা রকম সুপার পাওয়ার আর অকল্পনীয় সব ফাইটিং স্কিল। অন্যদিকে সকল চড়াই উতরাই পেরিয়ে আর্কেডিয়া জাহাজ থেকে বন্দীদেরকে মুক্ত করতে পারলেও বিপদ তাদের পিছু ছাড়ে না। এর পরপরই আমব্রেলার এয়ারক্রাফটগুলো ওই জাহাজে সশস্ত্র হামলা শুরু করে। অ্যালিসরাও পাল্টা হামলা করতে থাকে। একটা পর্যায়ে জাহাজের ডেকে এক বিশাল বিস্ফোরণ ঘটে আর আমাদের অ্যাকশন লেডি অ্যালিস ছিটকে সমুদ্রের পানিতে গিয়ে পড়ে। দৃশ্যপট চেঞ্জ হয়। অ্যালিসের সবেমাত্র ঘুম ভেঙেছে, সে তাকে সম্পূর্ণ অন্য একটা পরিবেশে আবিষ্কার করে। তার চুলের রঙও রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। আর সেখানে টড নামের আরেক ব্যক্তিকেও দেখানো হয়, যাকে আমরা এর পূর্বেও দেখেছি। তবে সেখানে লোকটার নাম ছিল কার্লোস, আর সে আমব্রেলার একজন সৈন্য ছিল। অ্যালিস বুঝতে পারে না যে সে এখানে কি করে এলো আর তার সাথে ঠিক কি হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা তার কাছে গোলমেলে মনে হতে থাকে। মূলত এই দৃশ্যপটে অ্যালিসের হাজবেন্ড হলো টড নামের এই লোকটা। এমনকি এখানে তাদের এই ফ্যামিলিতে তাদের একটা মেয়েও রয়েছে, যার নাম হলো বেকি। সে জন্মগতভাবে কানে শুনতে পায় না, এজন্য তারা বেকির সাথে সাইন ল্যাঙ্গুয়েজের সাহায্যে কথা বলছিল। হঠাৎই সেখানে জম্বিরা আক্রমণ করে আর একটা জম্বি টডের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অ্যালিস তার মেয়ে বেকিকে নিয়ে অনেক কষ্টে ওই বাসার ছাদের একটা ঘরে কিছু সময়ের জন্য আশ্রয় নেয়। তবে এভাবে আর কতক্ষণ? জম্বিদের চোখ ফাঁকি দিয়ে তারা কোনো মতে ওই বাসা থেকে বেরিয়ে আসে। বাহিরেও ততক্ষণে হুলস্থুল বেঁধে গেছে। সবাই যে যার মতো প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে দিয়েছে। এ সময় রেইন নামের সেই মেয়েটাকে আমরা দেখতে পাই, যাকে প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে সে মারা গিয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে সে এখনো বেঁচে রয়েছে। জম্বিদের আক্রমণ থেকে নিজেদেরকে বাঁচাতে অ্যালিস এবং বেকি এ সময় রেইনের গাড়িতে উঠে পড়ে। জম্বিগুলো তখনও ওদের পিছু ছাড়েনি। অ্যালিস চারপাশের এমন ভয়ানক পরিবেশ দেখে আতঙ্কিত হয়ে ওঠে।
রেইন অ্যালিসকে বলতে থাকে যে এরা এখন আর মানুষ নেই। কথাগুলো বলতে না বলতেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে। এতে করে গাড়িটা মাঝ রাস্তাতেই উল্টে যায়। রেইন জ্ঞান হারালেও অ্যালিস বেকিকে নিয়ে অনেক কষ্টে গাড়িটা থেকে বেরিয়ে আসে। জম্বিগুলো এখানেও পৌঁছে গেছে। প্রাণ বাঁচাতে অ্যালিস এবং বেকি আবারও ওদের বাড়িতে চলে আসে এবং বেকির রুমে থাকা একটা ক্লজেটে ওরা নিজেদেরকে লুকিয়ে ফেলে। ততক্ষণে ওদের পিছু নেওয়া জম্বিগুলোও দরজা ভেঙে বাসার ভিতরে ঢুকে পড়েছে। একটা জম্বি ওদেরকে খুঁজতে বেকির রুম পর্যন্ত চলে আসে। মুহূর্তের মধ্যেই জম্বিটার মুখ থেকে অক্টোপাসের টেন্টাকলসের মতো বিকৃত আর কদাকার কিছু বস্তু বেরিয়ে আসে, যেটার সাহায্যে সে শিকারকে ধরার জন্য সতর্ক সংকেত দিচ্ছিল। একটা পর্যায়ে জম্বিটা ওদের দুজনকে দেখে ফেললেও অ্যালিস কোনো মতে জম্বিটাকে মারতে সক্ষম হয়। কিন্তু বিপদ যে এখনো বাকি। অ্যালিসের হাজবেন্ড টড নিজেও এখন ইনফেক্টেড। সে অ্যালিসের উপর হামলা করে বসে। এর পরপরই সিন শিফট হয় আর আমরা অ্যালিসকে আবারও ঘুম থেকে জেগে উঠতে দেখি। তবে জায়গাটা এখন আমব্রেলা কর্পের একটা বিশেষ আন্ডার ওয়াটার ইন্টারোগেশন ফ্যাসিলিটি, যেটাকে আমব্রেলা প্রাইম নাম দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রিজন সেলে আটকে রাখা অ্যালিসই হলো আসল অ্যালিস বা প্রজেক্ট অ্যালিস। সে বুঝতে পারছিল না যে সে এখানে কিভাবে আসলো। সেই মুহূর্তে ওখানে জিল ভ্যালেন্টিনকে দেখানো হয়। এ সময় তার বুকে লাগানো স্পাইডার লাইক ডিভাইসটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আমব্রেলা কর্পোরেশন তার মাইন্ডকে পুরোপুরিভাবে কন্ট্রোল করছে। জিল এ সময় অ্যালিসকে বেশ কিছু প্রশ্ন করে যে সে কেন আমব্রেলা কর্পের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর বর্তমানে সে কাদের হয়ে কাজ করছে। প্রশ্নগুলো কিন্তু অবান্তর নয়, কেননা একটা সময় অ্যালিস এই আমব্রেলা কর্পোরেশনের হাইভ নামক সেই সিক্রেট ল্যাব ফ্যাসিলিটির প্রধান সিকিউরিটির দায়িত্বে কর্মরত ছিল। এ সময় অ্যালিসের মুখ থেকে কথা বের করার জন্য তার উপর নানা রকম টর্চারও করা হয়। হঠাৎই আমব্রেলা প্রাইমের সিকিউরিটি সিস্টেমটা কিছু সময়ের জন্য হ্যাক হয়। অর্থাৎ নিশ্চয়ই কেউ না কেউ বাইরে থেকে এই প্রিজন ফ্যাসিলিটির সিকিউরিটি সিস্টেম ডিসেবল করে দিয়েছে। সেই সুযোগে অ্যালিস ওখানে থাকা বিশেষ স্যুট পরে নিয়ে প্রিজন সেল থেকে বেরিয়ে আসে। ততক্ষণে সিস্টেম রিবুট হয়ে যায়। ফলে জিল ভ্যালেন্টিন সহ বাকি সৈন্যরাও অ্যালিসের পালানোর বিষয়টা জেনে যায়। অ্যালিস কোনো মতে সেখান থেকে পালিয়ে খুব অদ্ভুতভাবে জাপানের টোকিও শহরে এসে পৌঁছায়। রাস্তার পাশে থাকা পুলিশের গাড়ি থেকে সে এ সময় তার নিজের সুরক্ষার জন্য বেশ কিছু গোলাবারুদ আর অস্ত্র তার সাথে নিয়ে নেয়। এর পরপরই সেই ঘটনাটা আবারও দেখানো হয় যেটা আমরা রেসিডেন্ট এভিলের আগের পার্টে দেখেছি। অর্থাৎ এটাই সেই টোকিওর ব্যস্ততম সেই রাস্তা যেখানে বৃষ্টির ভেতরে সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। হঠাৎই সেই মেয়েটাকে আবারও দেখানো হয় যাকে গত পর্বে আমরা দেখেছিলাম যে সে ইনফেক্টেড ছিল। কিছু বুঝে ওঠার আগেই সে এক পথচারীর ওপর আক্রমণ করে এবং তাকেও ইনফেক্টেড করে ফেলে। এক কথায় গত পর্বের সেই সিকোয়েন্সটার পুনরাবৃত্তি এখানে আবারও দেখানো হয়। যাই হোক, ইনফেকশনটা দ্রুত ছড়াতে শুরু করেছে। অ্যালিস নিজেকে বাঁচানোর জন্য আবারও ছুটতে শুরু করে। জম্বিগুলো অ্যালিসের পিছু নেয়। এ সময় সে ওদের সাথে লড়াই করতে করতে ভিন্ন একটা পথ ধরে এগিয়ে চলে। আসলে টোকিও শহরের যে সিকোয়েন্সটা এখানে দেখানো হয়েছে সেটা মোটেও আসল টোকিও শহর না, বরং এটা টোকিও শহরের আদলে বানানো একটা রেপ্লিকা। জম্বিদের আক্রমণকে পিছে ফেলে অ্যালিস এরই মধ্যে পৌঁছে গেছে আমব্রেলার সেন্ট্রাল কন্ট্রোল রুমে। তবে এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সবাইকে এ সময় সেখানে মরে পড়ে থাকতে দেখা যায়। এদেরকে যে হত্যা করেছে তাকেও কিছু সময় বাদে এখানে দেখা যায়। মেয়েটার নাম এডা অং, যে আমব্রেলা কর্পের প্রধান অ্যালবার্ট ওয়েস্কারের একজন বিশ্বস্ত সহচর। এডা এ সময় অ্যালিসকে জানায় যে সে নিজেই আমব্রেলা প্রাইমের মেইন ফ্রেমটাকে হ্যাক করে অ্যালিসকে প্রিজন থেকে বেরোতে হেল্প করেছে। আর এডাকে এই কাজটা করার অর্ডার দিয়েছে স্বয়ং ওয়েস্কার নিজেই। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। গত পর্ব পর্যন্ত অ্যালিস যাকে তার এবং মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু হিসাবে জানত, সেই কিনা তাকে মুক্ত করতে সাহায্য করছে। বিষয়টা খুবই অবাক করার মতো। ওয়েস্কার এ সময় জানায় যে সে অ্যালিসকে মুক্ত করতে হেল্প করছে। এর পিছনে একটা জোরালো উদ্দেশ্য রয়েছে, আর সেটা হলো এই ভাইরাসের আউটব্রেকিং এর কারণে মানব সভ্যতা এখন প্রায় বিলীন হওয়ার পথে, আর অস্তিত্ব টিকিয়ে রাখতে এ সময় অ্যালিসকে তাদের প্রয়োজন পড়বে।
সারভাইভ করার জন্য তাদের এখন একসাথে লড়াইটা চালিয়ে যাওয়া দরকার। অ্যালিস ওয়েস্কারের কথায় পুরোপুরি আস্থা রাখতে পারছিল না, তাই ওয়েস্কার পুরো বিষয়টা অ্যালিসের সামনে খোলাসা করে। আসলে আমব্রেলা প্রাইমের এই সম্পূর্ণ স্থানটা পানির গভীরে রয়েছে, রাশিয়ার পূর্ব দিকে বরফে আচ্ছাদিত একটা বিস্তীর্ণ জনশূন্য স্থান, নাম কামচাতকা। জায়গাটা একসময় সোভিয়েতদের নেভাল আউটপোস্ট হিসাবে ব্যবহৃত হতো। তার পরবর্তীতে আমব্রেলা কর্পোরেশন এই স্থানটার ভূগর্ভে পানির নিচে গড়ে তুলেছে এক বিশাল টেস্টিং ফ্যাসিলিটি, যার নাম দেওয়া হয়েছে আমব্রেলা প্রাইম। সে আরও বলে, এখানে জাপানের টোকিও শহরের যে স্থানটা কিছুক্ষণ আগেই দেখানো হয়েছে, ঠিক এরকমই পৃথিবীর বেশ কিছু বড় শহরের আদলে সিমুলেশন তৈরি করে রাখা হয়েছে। অর্থাৎ টোকিওর মতো এখানে নিউ ইয়র্ক, মস্কো, বেইজিং সহ আরও বেশ কিছু শহরের রেপ্লিকা বা সিমুলেশন রিক্রিয়েট করে রাখা হয়েছে। আর এটা করেছে স্বয়ং আমব্রেলা কর্পোরেশন নিজেই। আর এই সিমুলেশনগুলোতে যে মানুষগুলোকে দেখানো হয়েছে তারা কেউই আসল মানুষ না, এরা সবাই ক্লোন কপি। আসলে আমব্রেলার ইনকামের একটা বড় অংশ আসে ভাইরাল ওয়েপনারি থেকে। তার মানে এরা নিজেরাই ভাইরাস বানিয়ে বিভিন্ন শহরগুলোতে মোটা অঙ্কে সেগুলোকে বিক্রি করে। আর ভাইরাসগুলোর কার্যকারিতা বা প্রভাব ঠিক কতটা সেটা পরীক্ষা করার জন্যই আমব্রেলা প্রাইম নামক এই স্থানটা তাদের তৈরি করা। অর্থাৎ আমব্রেলা ভাইরাস বানানোর পর এক একটা সিমুলেশন সেক্টরে সেগুলোকে নিজেরাই আউটব্রেক করে সেখানে এটার প্রতিক্রিয়া টেস্ট করছে, যার মাধ্যমে নিউ ইয়র্কে ভাইরাস ছড়ালে রাশিয়া কিভাবে সেটার রিয়াকশন দিচ্ছে, বা মস্কোতে ছড়ালে আমেরিকার প্রতিক্রিয়া ঠিক কেমন হবে, আবার বেইজিংয়ে ছড়ালে জাপানের মনোভাবটা ঠিক কেমন, অন্যদিকে টোকিওতে ছড়ালে চায়নাতে সেটার কেমন প্রভাব পড়বে। এক কথায় যেটা বাস্তব জগতে পরীক্ষা করা আদতেও সম্ভব নয়, সেটাই আমব্রেলা কর্পোরেশন এই আমব্রেলা প্রাইম নামক টেস্টিং ফ্যাসিলিটিতে হরহামেশাই করে চলেছে। ওয়েস্কার এ সময় অ্যালিসকে এখান থেকে বের হওয়ার পথ বলে দেয়, আর অ্যালিসকে এখান থেকে পালাতে সাহায্য করার জন্য বাইরে অলরেডি স্ট্রাইক ফোর্স চলে এসেছে, যাদের মধ্যে রয়েছে লিওন, ব্যারি, টনি, ভ্লাদিমির, এমনকি লুথার ওয়েস্ট, যাকে আমরা গত পর্বেও দেখেছি। যাই হোক, ওদের হাতে অ্যালিস আর এডাকে উদ্ধার করার জন্য 2 ঘন্টা সময় রয়েছে। ওরা 5 জন এ সময় আমব্রেলা প্রাইমে ঢোকার জন্য সেখানকার সিকিউরিটি সিস্টেমটাকে হ্যাক করে, ফলে বরফের মধ্যে একটা গোপন রাস্তা এ সময় ভিজিবল হয়। তারা ওখানে থাকা একটা এলিভেটরের সাহায্যে এরপর নিচের দিকে যাওয়া শুরু করে। হাতে 2 ঘন্টা সময় রেখে তারা এই মিশনে নেমে পড়ে আর বাইরে লাগিয়ে রাখা ডেটোনেটরের টাইমার অন করে দেয়। কন্ট্রোল রুমের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে আমব্রেলা প্রাইমের সিকিউরিটি প্রধানের দায়িত্বে থাকা জিল ভ্যালেন্টিন অ্যালিসদেরকে খুঁজতে এদিকেই আসছে। তবে আমব্রেলা প্রাইমকে এখন পুরোপুরি কন্ট্রোল করছে সেই রেড কুইন নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা প্রথম পর্বেও দেখেছিলাম। অর্থাৎ হাইভের কন্ট্রোল পাওয়ার থেকে বর্তমানে এই এআই পুরো আমব্রেলা কর্পোরেশনকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। যাই হোক, ওয়েস্কারের কথা মতো অ্যালিস এবং এডা ওখান থেকে বেরিয়ে পালানোর রাস্তা ধরে এগিয়ে চলে। অন্যদিকে রেড কুইন আমব্রেলার একদল সৈন্যকে অলরেডি পাঠিয়ে দিয়েছে ওই 5 জনকে মারার জন্য, যারা এলিভেটর হ্যাক করে এই ফ্যাসিলিটিতে অলরেডি ঢুকে পড়েছে। তবে ওরা আমব্রেলার সৈন্যদের এই বাধা টপকে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। এদিকে এডা এবং অ্যালিস পৌঁছে গেছে নিউ ইয়র্ক সিমুলেশনে, আর রেড কুইন সেটা বুঝতে পেরে সাথে সাথেই সেখানে বায়োহ্যাজার্ড উইপন অ্যাক্টিভেট করে দেয় অ্যালিসদেরকে মারার জন্য। কিছুক্ষণ বাদেই সেখানে দানবাকৃতির 2 এক্সম্যান চলে আসে। এই এক্সম্যান দুটো দেখতে যেমন বিশাল, শক্তিও তাদের ততটাই মারাত্মক। গত পর্বেও আমরা এদের শক্তির কিছু ঝলক দেখেছিলাম। যাই হোক, এডা এবং অ্যালিস তাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কোনো মতে এই শক্তিধর এক্সম্যান দুটোকে ধরাশায়ী করতে সক্ষম হয়। ওদিকে উদ্ধারকারী দল অলরেডি মস্কো টেস্টিং সিমুলেশনে পৌঁছে গেছে। রেড কুইনের আদেশে সেখানে লাস প্লাগাস আনডেড নামক বিশেষ এক ধরনের জম্বি বাহিনী এ সময় অ্যাক্টিভেট করে দেওয়া হয়। সশস্ত্র এই জম্বিগুলো অস্ত্র চালাতে যেমন দক্ষ, তেমনি এরা খুবই আগ্রাসী। ওরা উদ্ধারকারী দলের উপর আক্রমণ চালিয়ে ওদেরকে এ সময় কোণ ঠাসা করে ফেলে। অন্যদিকে অ্যালিস এবং অ্যাডা চলে আসে সাবারবিয়া নামক সেই সিমুলেশন সেক্টরে, যেখানে অ্যালিসের একটা পরিবার অর্থাৎ তার হাজবেন্ড টড এবং একমাত্র কন্যা বেকি
এদেরকে আমরা সিনেমার শুরুর দিকে দেখেছিলাম। এডা তখন অ্যালিসকে পুরো বিষয়টা খুলে বলে যে আমব্রেলা কর্পোরেশন এই আমব্রেলা প্রাইম নামক ফ্যাসিলিটির বিভিন্ন সিমুলেশন সেক্টরে যাদেরকে মানুষ রূপে রেখে দিয়েছে তারা সবাই ক্লোনড কপি। তাদের আচার আচরণ আসল মানুষের মতো হলেও এরা কেউই আসল মানুষ নয়। এক কথায় আমব্রেলা কর্পোরেশন তাদের রিসার্চের স্বার্থে মৃত মানুষদের ক্লোন কপি বানিয়ে এই ঘৃণ্য কাজগুলো করে চলেছে। প্রজেক্ট অ্যালিস এ সময় তার একটা ক্লোন কপি ডেড বডি সেখানে পড়ে থাকতে দেখে। ক্লজেটের মধ্যে লুকিয়ে থাকার কারণে সেই ক্লোন অ্যালিসের মেয়ে বেকি এ সময় প্রজেক্ট অ্যালিসকে দেখে তাকে জড়িয়ে ধরে, অর্থাৎ সে তাকে নিজের মা বলে মনে করছিল। যাই হোক, মস্কো সিমুলেশনে তখনও উদ্ধারকারী দল আর লাস প্লাগাস আনডেডদের মধ্যে তুমুল লড়াই চলছে। লিওন টনিরা সংখ্যায় কম হলেও এই বিশাল জম্বিদের সাথে তারা সমানে লড়ে চলেছে। ওদিকে অ্যাডা অ্যালিসকে বেকির সাথে ইমোশনালি বন্ডিং তৈরি করতে নিষেধ করে, কেননা এরা কেউই তো রিয়েল পার্সন না। তবে বিপদ তো এখানেই শেষ নয়। ওই বাসার সামনে অলরেডি আমব্রেলা কর্প তাদের সৈন্যদল পাঠিয়ে দিয়েছে। রেড কুইনের কমান্ড ফলো করে এই দলটাকে নেতৃত্ব দিচ্ছিল জিল ভ্যালেন্টিন। তাদের উদ্দেশ্য একটাই, আর সেটা হলো প্রজেক্ট অ্যালিসকে হাতে নাতে ধরা। এই সৈন্যদলের মধ্যে অ্যালিসের কিছু পুরনো বন্ধুদেরকেও আমরা এ সময় লক্ষ্য করি, তবে এরা তো হুবহু সেই মানুষগুলোর ক্লোন কপি। যাই হোক, তারা অ্যালিসদের উপর আক্রমণ করে দেয়। অ্যালিস আর বেকিকে এ সময় পালাতে সাহায্য করার জন্য এডা ওং সৈন্যদেরকে ডিস্ট্র্যাক্ট করে। অল্প সময়ের মধ্যেই ওরা দুজন একটা সাবওয়েতে এসে পৌঁছায়। সেখানে রেইন নামের সেই মেয়েটার সাথে তাদের আবার দেখা হয়, যে নিজেও আসল রেইনের ক্লোন কপি। তবে রেইনের এই ক্লোন কপিটাকে প্রজেক্ট অ্যালিস ভরসা করে, যার দরুন সে এ সময় বেকিকে এই রেইনের কাছে রেখে দিয়ে তার সেই উদ্ধারকারী ফ্রেন্ডদেরকে হেল্প করতে আবারও রওনা হয়ে যায়। ওদিকে মস্কো সিমুলেশনে থাকা উদ্ধারকারী টিমের উপর আর এক নতুন বিপদ এসে হাজির হয়। ভয়ানক শক্তিশালী নতুন এক ধরনের হিংস্র প্রকৃতির মিউট্যান্ট, যাদেরকে লিকার বলা হয়। এই লিকারের আক্রমণে ভ্লাদিমির সেখানেই প্রাণ হারায়। বাকিদের ওপরেও লিকারটা আক্রমণ করতেই যাবে, ঠিক তখনই সময় মতো প্রজেক্ট অ্যালিস সেখানে গাড়ি নিয়ে সাহায্যের জন্য হাজির হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে অ্যালিস আর তার বন্ধুদের সাথে ওই লিকার এবং জম্বিগুলোর ইঁদুর বিড়ালের দৌড় প্রতিযোগিতা চলতে থাকে। তবে অ্যালিস তার বুদ্ধি কাজে লাগিয়ে লিকার এবং জম্বিদের হাত থেকে এ যাত্রায় নিরাপদে তার বন্ধুদেরকে নিয়ে আবারও সেই সাবওয়েতে ফিরে আসে, যেখানে সে কিছুক্ষণ আগেই রেইন এবং বেকিকে রেখে গিয়েছিল। অ্যালিস এরপর এডার দেয়া একটা বিশেষ চশমা ব্যবহার করে তাদের গন্তব্যের শর্টকাট রুট দেখে নেয় এবং সাবমেরিন পেন্স পর্যন্ত পৌঁছানোর জন্য তারা এই সাবওয়েতে থাকা টানেল ধরে এগিয়ে যায়। হাতে আর একদম সময় নেই, আর মাত্র 11 মিনিট সময় আছে। তাদেরকে দ্রুত এই স্থান হতে বেরোতে হবে, কেননা উদ্ধারকারী দল তো এখানে আসার সময়ই বাইরে ডেটোনেটর সেট করে টাইমার অন করে দিয়েছিল। এলিভেটর পর্যন্ত তারা পৌঁছে গেলেও রেড কুইন তার কন্ট্রোলিং পাওয়ার দিয়ে এলিভেটরটার পাওয়ার অফ করে দেয়। দুর্ভাগ্যজনকভাবে সেই লিকারটাও সেখানে আবারও আক্রমণ করে আর রেইনকে মেরে ফেলে বেকিকে জ্যান্ত ওখান থেকে তুলে নিয়ে যায়। উদ্ধারকারী দলের উপরে আমব্রেলার সৈন্যরা আবারও হামলা করে। ওরা এদিকটা সামলাতে থাকে আর অ্যালিস ওই লিকারের হাত থেকে বেকিকে উদ্ধার করার জন্য চলে যায়। আমব্রেলার বাহিনী বনাম উদ্ধারকারী দল লড়াইটা ভালোই হাড্ডাহাড্ডি চলতে থাকে। ব্যারি এ সময় বাকিদেরকে বাঁচানোর জন্য একাই লড়াইটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে অ্যালিস সেই লিকারের আস্তানা থেকে বেকিকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও সেখানে থাকা আরেকটা ডেড বডির কাছ থেকে সে গ্রেনেড টাইপের বেশ কিছু বোমা খুঁজে পায়। এরই মধ্যে ব্যারি আমব্রেলার সৈন্যদের হাতে প্রাণ হারায়। অ্যালিস ওদিকে বেকিকে নিয়ে এমন একটা বিশাল হল রুমে চলে আসে, যেখানে অসংখ্য ক্লোন কপি তৈরির ফাইনাল প্রসেসিং গুলো সম্পন্ন হচ্ছিল। বেকি তার চারপাশে এতগুলো ক্লোন দেখে খুব ঘাবড়ে যায়, এমনকি সেখানে অ্যালিসেরও অনেকগুলো ক্লোন সে লক্ষ্য করে। সে এতে কনফিউজ হয়ে যায় যে তার প্রকৃত মা আসলে কোনটা। অ্যালিস এ সময় কোনো মতে মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। লিকারটাও সেখানে চলে আসে। অ্যালিস সময় মতো সেই গ্রেনেডগুলোর বিস্ফোরণ ঘটিয়ে বেকিকে নিয়ে ওখান থেকে নিরাপদে পালাতে সক্ষম হয়। ওদিকে সময়ও প্রায় শেষ।
বিস্ফোরণ শুরু হয়, চারিদিক লণ্ডভণ্ড হয়ে একে একে আমব্রেলা প্রাইমের সবগুলো সিমুলেশন সেক্টরে সমুদ্রের পানি ঢুকতে শুরু করেছে। এ সময়ের ইন্টেন্স সিচুয়েশন আর চারপাশের ভিজুয়াল ইফেক্ট এক কথাই ছিল অনবদ্য। লিওন, লুথার ওয়েস্ট, অ্যালিস এবং বেকি সময় মতো এই আমব্রেলা প্রাইমের বেড়াজাল ভেদ করে অবশেষে পানির উপরে অর্থাৎ বরফে ঢাকা সারফেসে উঠে আসতে সক্ষম হয়। তবে বিপদ এখনও ওদের পিছু ছাড়েনি। কিছুক্ষণ বাদেই একটা সাবমেরিন বরফের আস্তরণ ভেদ করে ওখানে উঠে আসে, যেটার ভেতর থেকে এ সময় জিল ভ্যালেন্টিন, এডা ওং এবং রেইনকে বেরিয়ে আসতে দেখা যায়। অর্থাৎ জিল ভ্যালেন্টিনরা এডাকে জিম্মি করেছে। শুধু তাই নয়, রেইন এ সময় তার নিজের শরীরে সেই লাস প্লাগাস ভাইরাসটা প্রয়োগ করে। এই ভয়ানক ভাইরাসটা এতটাই শক্তিশালী প্যারাসাইট ছিল যে যার দরুন রেইন এ সময় হয়ে ওঠে অপ্রতিরোধ্য। বারবার গুলি করেও তাকে ঘায়েল করা পসিবল হচ্ছিল না। অন্যদিকে জিল ভ্যালেন্টিন আর অ্যালিসের মধ্যকার ফাইটও শুরু হয়ে যায়। অ্যালিস এ সময় জিলের সাথে লড়াইয়ে খুব একটা পেরে উঠছিল না, তবে সে তার বুদ্ধি কাজে লাগিয়ে জিল ভ্যালেন্টিনের বুকে লাগানো সেই স্পাইডার লাইক ডিভাইসটা খুলে ফেলে সেটাকে নষ্ট করে দেয়। কেননা এই ডিভাইসটার কারণেই জিল এতদিন ধরে পুরোপুরি আমব্রেলার নিয়ন্ত্রণে ছিল। ওদিকে রেইনের হাতে মার খেয়ে বাকিদের অবস্থাও একদম নাজেহাল। এমন পরিস্থিতিতে রেইনকে ঘায়েল করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। অ্যালিস সে সময় সেখানে বরফের আস্তরণের নিচে পানির মধ্যে বেশ কিছু জম্বিদেরকে খেয়াল করে। আমব্রেলা প্রাইম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেখানে থাকা জম্বিগুলো হয়তো সাঁতরে উপরের দিকে উঠে এসেছে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে অ্যালিস রেইনের পায়ের নিচে থাকা বরফের আস্তরণটাকে ভেঙে দিয়ে তাকে পানির মধ্যে ফেলে দেয়, আর আগ্রাসী জম্বিগুলো হামলে পড়ে রেইনের উপর। ততক্ষণে উদ্ধারকারী চপার অ্যালিসদেরকে বাঁচাতে সেখানে চলে আসে। রেস্কিউ চপারে করে ওরা অবশেষে পৌঁছে যায় আমেরিকার হোয়াইট হাউসে। অ্যালিসের সাথে অবশেষে দেখা হয় অ্যালবার্ট ওয়েস্কারের। সুযোগ বুঝে সে অ্যালিসের শরীরে আবারও টি ভাইরাস পুশ করে তাকে সেই পুরনো অপ্রতিরোধ্য শক্তি ফিরিয়ে দেয়। কেননা সারা পৃথিবীর এই সংকটময় মুহূর্তে সেই পুরনো অ্যালিসের তাদের এখন প্রয়োজন পড়বে। অর্থাৎ রেড কুইন পুরো আমব্রেলার কন্ট্রোল পাওয়ার নিয়ে নেওয়ার পর সে এই পৃথিবী থেকে পুরো মানবজাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিশনে নেমেছে। আর তার এই মিশনকে থামানোর জন্যই ওয়েস্কার অ্যালিসকে আবারও তার পুরনো ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় এটাই যে এই গুটি কয়েক মানব সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য তারা কিভাবে তাদের এই সার্ভাইভাল জার্নিটা চালিয়ে যায়। কেননা শেষ দৃশ্যে স্থলে থাকা জম্বিগুলোর পাশাপাশি এখানে বেশ কিছু বাদুড়ের ন্যায় উড়ন্ত জম্বি টাইপ প্রাণীদেরকেও আমরা লক্ষ্য করি। সো লেটস সি পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।